বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পল্লবী। আজকে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর ডে 3 ভিডিও নিয়ে এবং সেরা কিছু প্যান্ডেল নিয়ে। তো ডে 3-তে জগদ্ধাত্রী পুজোর দিন আমরা চলে গেছিলাম বুড়িমার কাছে অঞ্জলি দিতে। বুড়িমার কাছে অঞ্জলি দিয়ে আসার পর আমরা করে নিলাম কিছু ভিডিও এবং তুলে নিলাম কিছু ছবি। এরপর বুড়িমার সেই ভোগ প্রসাদ খাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়ে নিলাম, কারণ আবার তো বিকেলবেলায় বেরোতে হবে, তাই না? তাই আমরা একটু করে নিচ্ছি রেস্ট, আর তোমরা দেখে নাও সকালের ছবিগুলো। এরপর বেরোনোর আগে প্রায় 8টা-9টার সময় এখানে সবাই মুড ঠিক করার জন্য একটু নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ মা, শাশুড়ি মা এবং ছোট কাকিমা 3জন মিলে আমাদের ছেড়ে 4টের সময় বেরিয়ে গেছিল ঠাকুর দেখতে। যেহেতু ওদের ফিরতে লেট হয়েছে এবং তার জন্য আমাদেরও বেরোতে লেট হয়ে যাবে, সেজন্য ছিল সবার মুড অফ। এরপর রাত্রিবেলা 11টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম কাঁঠালপোতা ছোট মার উদ্দেশ্যে। সেখান থেকে যাত্রা শুরু হলো। জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর কিন্তু অন্যরকম মেজাজে সেজে ওঠে, কারণ পুরো বছর মানুষ অপেক্ষা করে থাকে জগদ্ধাত্রী পুজোর জন্য। হতে পারে চন্দননগরের মতো অত বেশি লাইটিং হয়তো এখানে করে না, কিন্তু কৃষ্ণনগরবাসীর অন্য কোথাও এই জগদ্ধাত্রী পুজোয় যাওয়ার দরকার পড়ে না, কারণ এইখানেই 3 থেকে 4 দিন মানুষের রাতের ঘুম থাকে না, সারা রাত মানুষ চলাচল করে, প্রতিমা দর্শন করে। এরপর রাস্তায় চলতে চলতেই দেখলাম এত সুন্দর একটা লাইটিং। তারপরে ভিড় কাটিয়ে পৌঁছে গেলাম ছোট মার কাছে। ছোট মাকে দর্শন করে ফেরার সময় দেখলাম একজন মহিলা স্যাক্সোফোন বাজাচ্ছিলেন। প্রায় আজ থেকে 1 বছর বা 2 বছর আগে চাষাপাড়ায় বুড়িমাতেও কিন্তু এসেছিলেন একজন, যিনি অপূর্ব বাজিয়েছিলেন। এরপর আমরা চলে গেছিলাম আমিনবাজার বারোয়ারিতে মিষ্টি মাকে দর্শন করতে, যেখানে এবারের থিম ছিল যোধপুর রাজস্থানের উমেদ ভবন প্যালেস, আর তার সাথে ছিল লাইট শো। আমি তো তাই বলছি, ওই মাদের সঙ্গে বেরোলে আমার ঠাকুরটা করবে। এরপর আমরা চলে এলাম বাগদিপাড়া বারোয়ারিতে, যেখানে কিন্তু একদম দারুণ একটা প্যান্ডেল করেছিল। এই এত সুন্দর থিমের প্যান্ডেল আমি সত্যি দেখিনি। খুব ভালো লেগেছিল প্যান্ডেলটা, ইভেন ঠাকুরটাও দারুণ করেছিল। বাগদিপাড়া বারোয়ারি কিন্তু সেরা মণ্ডপ সজ্জার সম্মানটাও পেয়েছিল এবার। এরপর আমরা চলে এলাম রায়পাড়া মালিপাড়া বারোয়ারিতে, যেখানে এবারের থিম ছিল দুবাইয়ের মিরাকল হাউস, সাথে ছিল লাইট শো। প্যান্ডেলের বাইরে আমরা প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে শুধু লাইট শোই দেখে গেছি। ভেতরটাও কিন্তু অসাধারণ সাজিয়েছিল, যেরকম ফুল দিয়ে সাজানো ঠিক তেমনিই কিন্তু লাইটিংটাও ছিল। প্রতিমাকে অসাধারণ লাগছিল। এরপর আমরা চলে এসেছিলাম মালিপাড়া ইন্দিরাপল্লী বারোয়ারির সবার মাকে দর্শন করতে। এরপর আমরা চলে এলাম বউবাজার বারোয়ারিতে, যেখানে এবারের থিম ছিল কৃষ্ণনগরে এবার রাজস্থান। কিন্তু দুঃখের কথা, এখানে এতটাই বড় লাইন ছিল, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে গেছিল। সেখানে দাঁড়িয়ে আমাদের ভেতরে ঢোকার আর হয়ে ওঠেনি। আর এখানে 2টো লাইন ছিল, একটা ভিআইপিদের জন্য, একটা পাবলিকদের জন্য। এরপর আমরা চলে এলাম পাত্রবাজার স্বীকৃতি ক্লাবে, যেখানে এবারের থিম ছিল চাইনিজ প্যাগোডা, সাথে লাইট শো। এরপর আমরা চলে এসেছিলাম সদরের ঠিক পিছন দিকটায়। ক্লাবের নাম আমার সত্যিই মনে নেই, কিন্তু এইবারের থিম ছিল এখানের প্রকৃতি, খুবই সুন্দর ছিল।
হেঁটে হেঁটে এতগুলো ঠাকুর দেখার পরও কিন্তু আমার মন ভরেনি, যেখানে বাকিদের অবস্থা কিন্তু পুরোপুরি টাইট। তাই তারা ঠিক করলো তারা চলে যাবে বাড়ি, এবং আমি আর আমার হাজব্যান্ড তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো বাকি ঠাকুরগুলো দেখার জন্য, যেখানে ছিল অসাধারণ লাইট শো। যেতে যেতে আমাদের চোখে পড়লো পাত্রবাজারের একদম মুখে ব্যবসায়ী সমিতি, যেখানে প্রতি বছর কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এরপর বোন, দাদা এবং ভাইদের বাড়িতে রেখে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম ঠিক রাত 2টোয় রাধানগর কৃষ্ণমাতার উদ্দেশ্যে, যেখানে চলছিল অসাধারণ লাইট শো। এই লাইট শোটা পার্সোনালি আমার এতটাই ভালো লেগেছিল যে আমি প্রায় আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লাইট শোই দেখেছি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের প্যান্ডেল এবং লাইট শোগুলো কেমন লেগেছে। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে লাইট শো এবং প্যান্ডেলগুলো দেখানোর। যতগুলো আমরা দেখেছি বাকিগুলো আমরাও দেখতে পাইনি। এরপর ফাইনালি আমরা মাকে দর্শন করতে ভেতরে চলে গেলাম এবং দেখলাম ঝাড়বাতি এবং তার পাশের কারুকার্য অসাধারণ ছিল। কৃষ্ণমাতাকে দর্শন করার পর আমরা রওনা দিলাম রাধানগর আদি বারোয়ারির সেরা মাকে দর্শন করতে, যেখানে এবারের থিম ছিল বেনারস ও গঙ্গারতি, সাথে ছিল লাইট শো। गंगा, जिसके दर्शन मात्र से ही मानव को मुक्ति प्राप्त। সেরা মাকে দর্শন করার পর আমরা রওনা দিলাম অন্নপূর্ণা বারোয়ারির অন্নমাতাকে দর্শন করতে, যেখানে এবারের থিম ছিল 60 ফুট লম্বা শিবলিঙ্গ। একদম নিখুঁতভাবে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে এখানে শিবলিঙ্গের মাথা থেকে কিন্তু জল পড়ছিল, যেটা আমরা ভেবেছিলাম লাইটের মাধ্যমেই হয়তো হচ্ছে, কিন্তু শেষ বেলায় আমরা এটা বুঝতে পারলাম যে না, জলটা কিন্তু অরিজিনালি পড়ছিল। অন্নপূর্ণা বারোয়ারি এবার কিন্তু সেরা পরিবেশ সম্মান পেয়েছিল।
প্যান্ডেলের ভেতরটাও কিন্তু অসাধারণ সাজিয়েছিল, সাথে প্রতিমার যে সাজটা সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। এরপর আমরা রেনবোর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যেতে যেতে রাস্তায় এই বারোয়ারিটি চোখে পড়ে, যেখানে মণ্ডপ এবং প্রতিমা দুই সজ্জাই কিন্তু খুবই সুন্দর ছিল। এরপর আমরা ফাইনালি চলে এসেছিলাম কালীনগরের রেনবো ক্লাবে, যেখানে এবারের থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। এখানে লিটারালি আসার পর আমার না রীতিমতো মনে হচ্ছিল আমি নাচি, এত মন ভালো হয়ে গেছিলো, ভীষণ ভালো লাগছিল এখানে এসে। শুধুমাত্র লাইট শো দেখতে পারবো না বলেই কিন্তু আমরা সকালে এখানে আসিনি, সেই লাইট শোর জন্যই রাতে আসা। আর এসে কিন্তু সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিলো। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। এরপর আমরা এই বারোয়ারিতে আসি এবং এখানে দেখি হজবরলা থিম হয়েছে। ইভেন এরা এবার উড়ান সম্মানও কিন্তু পেয়েছে। এবং এখানে ঢুকতেই বন্ধু রাজদীপের সঙ্গে দেখা হয়ে গেল। সেখানে একটু গল্প করে আমরা চললাম গোলাপটি বারোয়ারির উদ্দেশ্যে। এরপর আমরা চলে এলাম প্রীতি সম্মিলনীতে, যেখানে এবারের থিম ছিল পুরনো জমিদার বাড়ি। প্রচণ্ড ভিড় থাকার জন্য এবং অলরেডি তখন ভোর 4টে বেজে যাওয়ার জন্য আমরা কিন্তু ভেতরে প্রবেশ করিনি। নেক্সট আমরা চলে গেলাম গোলাপট্টি বারোয়ারির উদ্দেশ্যে। গোলাপট্টি বারোয়ারিতে যাওয়ার সময় লাইটিংগুলো দেখতে পেলেও ফেরার সময় কিন্তু দেখি লাইটগুলো অলরেডি খুলতে শুরু হয়ে গেছে। তার কারণ আজকেই কিন্তু ঘট ভাসান এবং বিসর্জন, যেটা কৃষ্ণনগরের ঐতিহ্য। তাই রাস্তা খালি করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব লাইটগুলো খোলা দরকার এবং এই 4টের পর থেকেই ভোরের দিক থেকে লাইট খোলার কাজ শুরু হয়ে যায়। সারা রাত ধরে ঠাকুর দেখে ভোরবেলায় বাড়ি ফেরার মজাটাই কিন্তু আলাদা, যেটা আমি কোনোবারই ফিল করতে পারিনি। এই প্রথমবার আমি সারা রাত জেগে ঠাকুর দেখেছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তার একটা উপকারও একটা হয়েছে, সেটা হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার জন্য ভিডিওটা 3 মাস পর আসছে। মানে তোমরা বুঝতেই পারছো, সারাটা বছর যখন জগদ্ধাত্রী পুজোর জন্য মানুষ অপেক্ষা করে থাকে, কৃষ্ণনগরবাসী তখন ওই জ্বর ঠান্ডা লাগা শরীর খারাপ যাই হয়ে যাক না কেন কোনো কিছুরই তোয়াক্কা করে না, ঠিক আছে? তো তারপরে যা হবে দেখা যাবে। তো যাই হোক, এরপর আমরা গোলাপট্টি বাড়িতে পৌঁছে গেলাম। বিসর্জনের ঘট ভাসানের ভিডিও কিন্তু পার্ট 3-তে আছে, তাই চোখ রাখতে হবে পার্ট 3-তে। গোলাপট্টি বারোয়ারির সদস্যরা এবার তাদের থিমে এনেছেন এক মন ছুঁয়ে যাওয়া ভাবনা। জীবনের অদৃশ্য সীমানা ভেঙে নিজেকে মুক্ত বিহঙ্গের উপর প্রতিষ্ঠা করতে চাওয়ার এক ছবি ফুটে উঠেছে এই মণ্ডপে। এখানকার থিমটা মেন কি ছিল সেটা আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু ভেতরে প্রবেশ করার পর কোনো একটা ভুতুরে ব্যাপার লাগলো। তো যাই হোক, এরপর প্রতিমা দর্শন করে আমরা চলে গেছিলাম লাস্ট বুড়িমাকে দর্শন করতে, তারপর চলে গেলাম বাড়ি, কারণ তখন অলরেডি বেজে গেছিলো 4:30। এরপর একটু রেস্ট নিয়ে আবার তো বেরোতে হবে নাচতে, মানে ঘট ভাসানে। যাই হোক, সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। বেল বাটনটি অন করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য তোমরা দেখে নাও আজকের কিছু প্রতিমা এবং প্যান্ডেলের ছবি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।